সুপ্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সঞ্জিদা হিয়া। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো মিডিয়া নিয়ে। তো মিডিয়ার আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন গ্যালাক্সি মিডিয়ার প্রেসিডেন্ট অ্যান্ড সিইও বদরুদ্দোজা সাগর। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, আমি ভালো আছি। প্রথমে আমি এটিএন বাংলাকে ধন্যবাদ দিতে চাই যে এটিএন বাংলা আজকে অনেকগুলো বছর বাংলাদেশে, এটা আসলে মিডিয়ার যখন স্যাটেলাইট যখন শুরু হয়েছিল তখন প্রথম দিক থেকেই কিন্তু এটিএন বাংলা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। তো আজকে এটিএন বাংলা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে সমাদৃত, এবং এমন কোনো কান্ট্রি নাই যেখান থেকে এটিএন বাংলা মানুষ দেখে না। এটিএন বাংলার প্রতি এখনো যে মানুষের ভালোবাসা আছে, এটা মানে সবাই বুঝতে পারে। আসলে এটিএন বাংলা তো আমরা জানি যে আমাদের ফার্স্ট স্যাটেলাইট চ্যানেল ছিল এটিএন বাংলা। সো সেক্ষেত্রে সবাই এটার সাথে পরিচিত হোপফুলি। তো আমি ভাইয়া একটু জানতে চাই যে এই যে গ্যালাক্সি মিডিয়াতে আপনি আছেন, আপনি এটার প্রেসিডেন্ট এন্ড সিইও। সো আপনার কাছে জানতে চাইছি এই গ্যালাক্সি মিডিয়ার আসলে কাজগুলো কি কি, কি নিয়ে আপনারা কাজ করেন? আচ্ছা, গ্যালাক্সি মিডিয়া হচ্ছে একটা মিডিয়া হাউস। তো আলটিমেটলি যেটা আমি গ্যালাক্সি মিডিয়া থেকে যে কাজগুলো করি, যেমন গ্যালাক্সি মিডিয়া নট অনলি ইউএসএ তে, আমার বাংলাদেশে কিন্তু আমাদের অফিস আছে। বাংলাদেশে ফুল ফ্লেজের আমাদের স্টুডিও আছে। আমরা রেকর্ডিং স্টুডিও একদম ধরেন সিনেমার ডাবিং থেকে শুরু করে সবকিছু হয়, এডিটিং প্যানেল এবং ক্যামেরা, ফুল মিডিয়া হাউস আছে আমার ঢাকাতে। তো আমি আলটিমেটলি মিডিয়াতে অনেক আগে থেকে ইনভলভ। তো বাংলাদেশে আমি, আমার এজেন্সি ছিল, তো আমেরিকা আসার আগে আমি এটাকে ক্লোজ করে আসছিলাম। তো এখানে আমি একটু বলবো যেটা হচ্ছে যে এটিএন বাংলার সাথে আমার একটা স্মৃতি আছে, কিন্তু একটা আসলে মানে একদম স্মৃতিটা হচ্ছে যে এইভাবে যে এটিএন বাংলা প্রথম যখন ওরা স্যাটেলাইট সম্প্রচার শুরু করে, তখন কিন্তু এটা ইন্ডিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চার এবং সিঙ্গাপুর থেকে এটা সম্প্রচার হইতো। তখন বাংলাদেশ থেকে প্রথম 5টা মিউজিক ভিডিও, এটা বাংলাদেশের প্রথম মিউজিক ভিডিও 5টা। তো আমি স্মরণ করি যেটা হচ্ছে খালিদ মাহমুদ মিঠু ভাই, তো উনি মারা গেছেন, ওনাকে আল্লাহ বেশ নসিব করুক। তো উনি আলটিমেটলি এই 5টা মিউজিক ভিডিওর দায়িত্ব পেয়েছিলেন। তার মধ্যে একটা মিউজিক ভিডিওর মডেল ছিলাম আমি, এবং যে গানটা ছিল সাবিনা ইয়াসমিনের সবকটা জানালা খুলে দাও না। তো এটা আসলে মানে শুটিং যখন আমরা করেছি, এটা আপনার সাভারের একটা ইয়েতে, মানে পুরা ক্ষেতের মধ্যে রাতের বেলা পুরা মডেল। হ্যাঁ, তো এটা হচ্ছে বাংলাদেশের প্রথম। তো এরপর থেকে আসলে তো এটিএন বাংলার সাথে এটা একটা টাচ, যে প্রথম মিউজিক ভিডিওটা গেছে। তো তারপরে তো আস্তে আস্তে আমি মিডিয়ার সাথে ইনভলভ হলাম, প্রোডাকশন হাউস করলাম। তো লাস্টে যখন ইউএসএ তে আসলাম, আসার পরে এখানে যখন আমরা মানে আসলে বিচরণ শুরু হইলো, দেখলাম যে এখানকার কালচার বা এখানকার যারা কালচারাল ইভেন্ট করতেছে, সো ওই রকম আপ টু দ্য মার্ক আমার চোখে ধরা পড়ে নাই। প্রোগ্রাম যে হয় না তা না, ভালো প্রোগ্রাম হয়। তো আমার দরকার ছিল যে আরো ভালো কিছু করা দরকার। এখানে আসলে এজেন্সি সার্ভিসটা নেই, যেন মানুষ ওয়ান স্টপ সলিউশনটা পায়, ভালো কোয়ালিটি প্রোডাকশন, ভালো প্রোগ্রাম, ভালো দর্শককে নিয়ে আসা। তো যখন আমি এটার একটু লেকিংস দেখলাম, তখন কিন্তু আলটিমেটলি আমি এখানকে ইভেন্ট ম্যানেজমেন্ট গুলো শুরু করি, বড় বড় কালচারাল প্রোগ্রাম গুলো শুরু করি। আপনারা ইভেন্টের কাজগুলো করে থাকেন? ইয়েস। তো আমরা বিগত অনেকগুলো ইভেন্ট করেছি, সেটা এটিএন বাংলা অনেকগুলো নিউজ করেছে। সেটা হলো যে আমরা কনা ইমরান, মিতালি মুখার্জি, এরপরে হচ্ছে কুমার বিশ্বজিৎ, তারপরে হলো সোলসের আমাদের পার্থদা, এরপরে যেটা হচ্ছে যে আমরা ইয়ে করলাম, দ্যাট মিন্স আপনারা মাইলস ভালো ভালো শিল্পীদের নিয়ে ইভেন্ট করেছেন। ইয়েস, মাইলসের ইভেন্ট করলাম। তারপরে আমরা আর্টসেল ওয়ারফেস করলাম। তো তারা একসময় তো আর্টসেল ওয়ারফেস খুব ফেমাস ছিল বাংলাদেশে। আর্টসেল ওয়ারফেসের যে শোটা আমরা করেছি লং আইল্যান্ডে, মানে ইটস এ 2200 ক্যাপাসিটি ছিল। সেটা কবে? এটা গত বছরে ছিল। ও, লাস্ট ইয়ার। সো মানে এটা আসলে এই দর্শক আমি দেখি নাই নিউ ইয়র্কে, মানে টোটাল ইয়াং দর্শক। তো আর এই বছর যেটা হচ্ছে যে আমরা একটা বড় শো, যেটা এই বছরে কি ওরকম মিউজিক্যাল কোনো ইভেন্ট করতে যাচ্ছেন? অনেক আছে। আর এবার যেটা হচ্ছে যে আপনার গত 27 তারিখে একটা ইভেন্ট হয়ে গেল। এটা হলো, সেটা কার ছিল? কুমার শানু। ও মাই গড। এটা কুইন্স ইয়েতে, এটা আলটিমেটলি যখন আমরা, এটা ও সময় জয়েন্ট ভেঞ্চার ছিল, আমার বোম্বের একজন প্রমোটার এখানে আছেন, আমাদের কলি এন্টারটেনমেন্ট, তার সাথে আমি জয়েন্ট ভেঞ্চারে ইভেন্টটা করা।
তো এই টিকিট যেদিন মানে লঞ্চ হয়েছে তার 1 মাসের মধ্যে সোল্ড আউট হয়ে গেছে। অফকোর্স কুমার শানু বলে কথা। হ্যাঁ, সো ইটস এ হিউজ। তো এই বছর আমাদের অনেকগুলো প্ল্যান আছে। সো আমি জুলাইতে একটা ফেস্টিভ্যাল করছি, যেটা হচ্ছে সাউথ এশিয়ান কালচারাল ফেস্টিভ্যাল। ইটস এ বিগ অ্যারেঞ্জমেন্ট। সো এটা নিয়ে আমরা এখন কাজ করছি, আমাদের P3 চলছে। একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে এই যে আপনারা ইভেন্ট গুলো করছেন, প্রমোট করছেন আপনার মিডিয়া থেকে, আপনার হাউস থেকে, তো এটা আসলে কেমন সাড়া পাচ্ছেন? এখানকার যে কমিউনিটি যারা ওল্ড আছে তারা তো আছেই, কিন্তু আমি জানতে যাচ্ছি আসলে এই প্রজন্ম কতটা ইনভলভ হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু এই কাজগুলা করতে মিডিয়ার যে আমি যে কাজটা করছি, সো এখানে অনেকে ভাবে যে হয়তো আমি ফিনান্সিয়ালি অনেক বেনিফিটেড হচ্ছি। নট দ্যাট। এটা করতে হলে কিন্তু ধৈর্যের প্রয়োজন আছে। অফকোর্স, যে কোনো ধৈর্য ছাড়া, পেশেন্স ছাড়া সে যদি 100% কালচারাল মাইন্ডেড না হয়, তাহলে কিন্তু সে এই কাজ করতে পারবে না। সো এই যে শুরু করছি, মানে ধ্যানে জ্ঞানে এটা হচ্ছে যে কিভাবে ভালো করা যায়, কিভাবে ভালো দর্শককে আনা যায়, কিভাবে ভালো একটা স্পন্সর ম্যানেজ করা যায়, কিভাবে আমার একটা আর্টিস্টকে এনে তাকে সম্মান দিয়ে যেন ভালো একটা অনুষ্ঠান আমরা উপহার দিতে পারি, এটা নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, এটা বিশাল একটা ব্যাপার। আর এছাড়াও আপনি মিডিয়ার কিছু কাজ করে থাকেন, সে সম্পর্কে যদি একটু যেমন লাস্ট ইয়ার আমি জানি যে লাস্ট ইয়ারে আপনারা একটা মুভি বোধহয় আপনারা ইম্পোর্ট করেন, রাইট? তো লাস্ট ইয়ারে যেটা হয়েছিল বরবাদ, আমি দেখেছিলাম গিয়ে, তো ওটা মানে খুব সাড়া পেয়েছে ইউএসএ তে, এবং ইউএসএ অনেকগুলো স্টেটে বোধহয় আপনারা করেছিলেন। মানে ইউএস এর মোস্ট অফ দা স্টেটে আমরা মুভিটা চালিয়েছি। যেসব এলাকায় বাঙালিরা আছে, বাঙালি যেসব এরিয়া নাই সেই হিসেবে তো চালানো যায় না। তো বরবাদ আলটিমেটলি মানে চমৎকার একটা মানে আমরা দিতে পেরেছি এবং মানে অনেক সাড়া পেয়েছি, বিলিভ করেন। তো সেই ধারাবাহিকতায় হ্যাঁ, এবার আমি এইটাতে আসতে চাচ্ছিলাম যে লাস্ট ইয়ার তো বরবাদ এনেছেন এবং বিশাল একটা সাড়া জাগানো একটা মুভি ছিল। তো এবার কি তেমন কোনো প্ল্যান আছে যে কোনো মুভি আপনারা? আমি বোধহয় দেখেছি আপনার বোধহয় একটা ইভেন্ট হয়ে গেল রাক্ষস, সেটা সম্পর্কে আসলে আমি জানতে চাচ্ছি। যদি না হতো তাহলে আমরা জরিমানা করতাম। আমরা একটা প্রেস কনফারেন্স করেছি, হ্যাঁ আমি সেটা জন্য বলছি যে এটিএন বাংলাকে আমরা ইনভাইট করেছি সেই প্রেস কনফারেন্স যাওয়ার জন্য। সো দর্শক আপনারা খুশি হবেন, যেটা হচ্ছে যে আমরা অলরেডি ঘোষণা দিয়েছি, যেটা হচ্ছে রাক্ষস, যেটা হচ্ছে সিয়াম অভিনীত। তো সিয়াম ইজ এ গুড অ্যাক্টর, আমারও পছন্দের সে হিরো, এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ তাকে পছন্দ করে। সে জেন্টেল এবং ভালো অভিনয় করে, এবং রাক্ষসের মধ্যে যে দুর্দান্ত অভিনয় করেছে, এই প্রজন্মে সে খুব দুর্দান্ত অভিনয়টা, এটা দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাবো। যেটা হচ্ছে যে আমাদের 17 তারিখে সিনেমার্ট, এটা হচ্ছে ফরেস্ট হিলে, এটা খুব সুন্দর একটা প্রেস্টিজিয়াস একটা হল, যেখানে অনেকগুলা হল আছে। আর নিউ ইয়র্কের মধ্যে কোন কোন হলে এটা আমরা আপাতত সিনেমার্টে দিচ্ছি। তো এখানে অনেকগুলা হল আছে, একটার ভিতরে ধরেন 5টা-7টা হল আছে, এবং এই নেবারহুডে কার পার্কিং এর কোনো প্রবলেম নাই। তো আমরা কিউ গার্ডেনে, তো কার পার্কিং একটা বিশাল প্রবলেম, হ্যাঁ আমরা কিউ গার্ডেনেও দিব। কিউ গার্ডেনে আমরা স্লটটা পাচ্ছি না, আমরা রিসেন্টলি হয়তো কিউ গার্ডেনে আসবে, বাট সিনেমাসে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে ডেইলি 3টা-4টা করে শো আছে। এটা হচ্ছে আমরা 17 তারিখ থেকে আমাদের শুরু হতে যাচ্ছে, এবং তার ধারাবাহিকতায় আমরা বোস্টনে এবং ওয়াশিংটন ডিসিতে, ভার্জিনিয়া, তারপরে হচ্ছে আমাদের টেক্সাসে, এরকম বাই রোটেশনে, এলএতে বাই রোটেশনে আমরা আমাদের ইউএস এর মোস্ট অফ দা জায়গায় আমরা মুভিগুলো দেখাবো আর কি। তো রাক্ষস নিয়ে তো খুব মানে আপনার কনফারেন্স হলো, প্রেস কনফারেন্স হলো, আমরা জানলাম। তো এই রাক্ষস মুভিটা কি শুধু আপনারা কি ইম্পোর্ট করেন? একটু আগে আপনি যেটা বললেন যে আপনারা ইউএস এন্ড কানাডা দুটো জায়গায় করে থাকেন, তো দুটো জায়গায় একই সাথে করছেন এবারেও? এটা আসলে হয় কি যে এক একজনের এক একটা চিন্তাধারা, তো আমার চিন্তাধারা একটু ডিফারেন্ট। আচ্ছা, যেটা হয় কি, ধরেন আমি এট এ টাইমে যদি আমি সব জায়গায় রিলিজ দেই, এট এ টাইমে আসলে হলগুলো পাওয়া যায় না অনেক জায়গায়, এবং এই সময়ে অনেকগুলো মুভি আসছে। তো আলটিমেটলি যেটা হচ্ছে, দেখা যায় যে আমাদের বাঙালি যেসব এরিয়াতে আছে, ওই এরিয়াতে কিন্তু বাংলাদেশি হয়তো আরো 2টা মুভি আসছে, ইন্ডিয়ান মুভিগুলো আসে, তখন কিন্তু অনেক সময় স্লটগুলো পাওয়া যায় না। তো যে আসলে আগে হয়তো অ্যাপ্লাই করে, সে হয়তো আগে পায়, আমরা হয়তো স্লটটা 2 দিন পরে পাই বা 1 সপ্তাহ পরে আমাদের আসে। তো ওইভাবে কিন্তু বাই রোটেশনে আসে। আর আমিও চাই যেটা হচ্ছে যে এট এ টাইম রিলিজটার জন্য না হয়,
আচ্ছা, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আসলে দর্শক যারা মুভি দেখতে ধরেন চায়, যে নিউ ইয়র্কের ছবিটা যখন রিলিজ হবে, নিউ ইয়র্কে যখন একটা ভাইবটা ক্রিয়েট হবে, এটা কিন্তু অন্য স্টেটে ডাইভার্ট হবে। এবং এখানকার আত্মীয় স্বজন বলেন, এখানকার ফ্রেন্ডস সার্কেল বলেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানে, তখন ওরা প্রিপারেশন নেয় এবং আমরা ওইভাবে কিন্তু ওদেরকে দেখাতে পারি। তাতে কি হচ্ছে যে আমরা মুভিটা এনে আমরা লস করব না, প্রডিউসারও হ্যাপি থাকবে এবং দর্শকগুলো দেখতে পাবে। অনেক সময় দেখা যায় সিনেমা হলে মুভি গিয়েছে বাংলাদেশি, অনেকেই জানে না। তো তাতে কি হয়, এট এ টাইমে তো আসলে এতগুলা স্টেটে আপনার মার্কেটিং করা সম্ভব হয় না এবং সবাই করে না। তো একটু সময় পেলে হয় জিনিসটা করা যায়। হ্যাঁ, এটা যদি আপনারা মানে যেটা আপনি করেছেন কনফারেন্সের মাধ্যমে লোক জানানো, বা তখন অনেক লোক আসলে এটা সম্পর্কে ধারণা পেতে পারে। তো আপনার এই যে এই নেক্সট আপনার, আমি জানতে চাই যে ইভেন্টের এই বছরে আপনার ইভেন্ট নিয়ে কি পরিকল্পনা আছে কোনো সামনে? এই বছরে আমাদের মানে ন্যাশনাল ট্যুর আছে, আমাদের প্রায় 15-16টার মতো একটা ইভেন্ট হবে পুরো ইউএসএ তে। এটা হলো স্টেজ শোর জন্য। তাছাড়া নিউ ইয়র্কে তো আমি বললাম যে আমরা সাউথ এশিয়ান কালচারাল ফেস্টিভ্যাল করতেছি জুলাইয়ের 24 তারিখে, এটা আউটডোরে করতেছি। তো এটা বাংলাদেশি বা আমাদের নিউ ইয়র্কে প্রথম এরকম একটা বড় ইভেন্ট হতে যাবে আমাদের বাঙালি কমিউনিটির। সো এটা আসতেছে। আর সেপ্টেম্বরে, যেটা অলরেডি আমাদের সেপ্টেম্বরের 5 তারিখে, যেটা হচ্ছে আমরা আবার যেটা করছি, শ্রেয়া ঘোষাল করতেছি, আমাদের বোম্বের যে আমার খুব পছন্দের শ্রেয়া ঘোষাল। সো শ্রেয়া ঘোষালের ইভেন্টটা আমরা অলরেডি ডেট ফিক্সড হয়ে গেছে। সেটা কবে ভাই? এটা হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখে। সেপ্টেম্বর 5। হ্যাঁ, তো আমরা হয়তো এটার রিসেন্টলি হয়তো আমরা জানিয়ে দেব। কোথায় হবে? সেটা হচ্ছে যে আপনার ভেন্যুটা হবে, এটা 13,000 ক্যাপাসিটি। এটা হচ্ছে নিউ জার্সিতে, এটা নিউ ইয়র্ক এয়ারপোর্টের পাশে। হ্যাঁ, একটা মানে খুব বড় একটা ভেন্যুটার নামটা আমার এখন মনে নাই, সরি। তো এখানে হচ্ছে 13,000 ক্যাপাসিটি। তো ওই ভেন্যুতেই হবে একই জিনিস, মানে ইভেন্টটা। তো আপনার এই যে ইভেন্ট করছেন, তো এই প্রজন্ম আসলে নিউ ইয়র্কের মধ্যে দেখি যে এখনকার যে প্রজন্ম, তারা, আমি আপনার কাছ থেকে জানতে যাব আপনার ওপিনিয়ন যে তারা কতটা আসলে ইনভলভ এই যে সাংস্কৃতিক অঙ্গনে। বাঙালি আমাদের কমিউনিটির বাচ্চা যারা আছে, ছোট বড়রা তো আছেই যারা অ্যাডাল্ট, বাট আমি জানতে চাচ্ছি ইয়াং জেনারেশন কতটা ইনভলভ, বা আপনার কতটা ইয়ে পাচ্ছেন ইয়াং জেনারেশন থেকে? এটা যেটা হচ্ছে যে আমাদের যে জেনারেশনটা, নেক্সট জেনারেশন যারা আছে, এই ছেলে মেয়েরা, এরা কিন্তু আসলে ইনভলভ না, এদেরকে ইনভলভ করতে হয়। বাট এদেরকে এদের প্যারেন্টসরা করছেন। হ্যাঁ, অনেকে করছেন, অনেকে আবার করছেন না। কিন্তু এই যে আমরা যে কালচারাল ইভেন্টগুলো করছি, তো এখানে যদি মানে প্যারেন্টসরা যদি তাদেরকে নিয়ে যায়, ধরেন সিনেমা হলে তাদেরকে নিয়ে গেল সিনেমা দেখার জন্য, তার মানে কি হচ্ছে, ও বাংলাদেশি একটা সিনেমা দেখে তার মধ্যে একটা ফিলিংস কাজ করতে পারে। তো এই প্রজন্মের একটা ছেলে মেয়ে তার বাবা মাকে যখন প্রশ্ন করবে যে এটা কি বা এটা কেন, তখন যদি তার বাবা মা তাকে যদি ব্রিফটা দেয় যে এই মুভিটা এই জন্য, এটা বাংলাদেশের একটা মানে কালচার, তখন হবে কি ওরা রিলেট করতে পারবে। এই কালচারাল ইভেন্টগুলোতে যদি মানে গার্জেন, আমরা শুধু ইভেন্ট করলাম, আমরা লোকজন নিয়ে আসলাম, ইয়ে করলাম, বাট আমাদেরকে তো অনেক সময় পুশ করে নিয়ে আসতে হয়। পুশ করে মানে কি, আমরা কিন্তু সার্কেল থেকে আমরা বিভিন্ন সময় নিয়ে আসি। তো এখানে যদি ফ্যামিলি একটা ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম ভাইয়া, এই যে মুভি নিয়ে কথা বলছিলাম, তো মুভির যে আপনারা ইম্পোর্ট করেন, মানে বাংলাদেশি মুভিগুলো, যে এখন তো আসলে ডিজিটাল যুগ, এটা তো আমরা সবাই জানি ডিজিটাল, তো সবকিছুই আগে যেটা ম্যানুয়ালি অনেক কিছু করতে হতো, সেটা আপনারা এখন খুব মেকানিজম অনেক চেঞ্জ হয়েছে, সেটার জন্য আপনারা খুব ইজিলি হয়তো অনেক ইয়ে করতে পারেন। তো সেই সম্পর্কে একটু জানতে চাইবো। আর যদি বলেন যে এই যে আরেকটা প্রশ্ন আপনার কাছে, যেটা হচ্ছে যে আপনার হাউস তো হচ্ছে ইভেন্টের কাজগুলো করে, প্লাস হচ্ছে মুভি ইম্পোর্ট করে থাকেন আপনারা, এটা তো বিশাল একটা ইভেন্ট, আমরা জানি, সবাই জানে, দর্শকরা। তো আমি জানতে চাই যে আপনি দুটো দিক আসলে অ্যাট এ টাইম সামলানোটা কিন্তু খুব টাফ, মানে আমাদের এইখানকার লাইফস্টাইলে আপনি কি করে সামলান? আচ্ছা, আমি কিন্তু এভারেজে খুব কম ঘুমাই, কিন্তু যেটা হচ্ছে যে ধরেন বাসায়, আমিও খুব কম ঘুমাই। বাসায় গিয়ে আমার ঢাকা অফিসের সাথে কথা বলা লাগে, তারপরে আমার চায়নাতে আমার কিছু বিজনেস আছে, তো চায়নার যদি আমার ওখানে ফ্যাক্টরি বা ওদের সাথে আমার কিছু অর্ডার থাকে, ওইগুলা নিয়ে, যেমন আমার মার্কেটিং প্রমোশনের অনেক ম্যাটেরিয়াল কিন্তু আমার চায়না থেকে আসে। যেমন আমরা সাইন করি, আসলে মোস্ট অফ দি জিনিসই তো আমরা মানে সবাই কিছু না কিছু চায়না থেকেই, চায়নাই টার্গেট থাকে। আমরা যেমন ডিজিটাল সাইন যেগুলা, যেমন আমার একটা বিজনেস আছে আবার, যেটা হচ্ছে আমরা সাইনেজ করি, যেমন চ্যানেল লেটার যে সাইনগুলা, নিয়ন সাইন, তো এগুলা চায়না থেকে আসে। তো এগুলা ডিজাইন দেখা ঢাকা অফিস
অফিসে মেনটেন করা, এরপরে হচ্ছে এখানকার। তো আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে যে প্রযুক্তি, অনেকে ধারণা করে যে আমরা মুভি তো টেলিভিশনে দেখে নিচ্ছি, সো আমরা মোবাইলে দেখে আমরা তো খুব ইজিলি দেখে ফেলি, কিন্তু এটা যে হচ্ছে বলি সিনেমাটা এমন একটা মাধ্যম, এর মানে মিডিয়ার বা এই যে মুভির বা সিনেমাটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট একটা সেক্টর। এর বাইরে কিন্তু কিছু নাই, সিনেমার বাইরে কিন্তু আর কিছু নাই। যেমন নাটক, এটা ফিকশন, অনেক নাম আছে, কিন্তু সিনেমার কিন্তু এটা এন্ড, মানে এটা এত বড় একটা জায়গা। সো সিনেমা হলে গিয়ে যে ছবিটা আপনি দেখবেন আর একটা ছবি আপনার টিভিতে বসে দেখবেন বাসায় বসে, ওইটার মধ্যে ফিলটা কিন্তু ডিফারেন্ট, রাইট? সো সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখা, এটার মধ্যে আলাদা একটা ইয়ে আছে। আর যেটা প্রযুক্তির কথা বললেন যে হ্যাঁ, আগে যে ছবিগুলা ম্যানুয়ালি শুটিং হয়তো অনেক কষ্ট করতে হইতো, বাট এখন যেটা হচ্ছে যে টেকনোলজি আসে, ছবির কোয়ালিটিগুলো বেড়ে গেছে। ছবির যে আফটার ইফেক্টের যে কাজগুলা, ইফেক্টের বা বিভিন্ন অ্যানিমেটেড যে কাজগুলা হয়, তাতে কি হচ্ছে ছবির মানটাকে বাড়িয়ে দিচ্ছে, এবং তাতে কিন্তু খরচ হচ্ছে এবং ভালো মানের ছবি উপহার দিতে পারছে। তো এই যে খরচ হচ্ছে, একটা মান বাড়াতে গেলে অফকোর্স খরচ হবে। তো আমি একটু জানতে চাই যে এই যে আপনি একটা মুভি করতে গেলে এটার মানটাকে যদি আপনি বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন, আপনি যত ইনভেস্ট করবেন তত জিনিসটা, তো সেই অনুযায়ী কি আপনার প্রফিটটা কি সেরকম হচ্ছে? 100%। এটা অনেকের কাছে জিনিসটা অনেকে ওইটা মনে করে না। তো আমি একটা জিনিস মনে করি, সস্তা জিনিস হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ। আপনি সস্তা একটা জিনিস কিনবেন, এটার পিছনে আপনার কিন্তু সময় যাবে, এটা আপনার মন কষ্ট দিবে। সেটা আসলে কি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে কোনো জিনিস, আমরা যে কোনো জিনিস করি, ধরেন একটা জিনিস আমি মানে আমার কাজ চালানোর জন্য, আচ্ছা ঠিক আছে আমি 500 টাকা দিয়ে একটা জিনিস কিনে ফেললাম, সেম জিনিসটা আমি যদি একটু ভালো মানের হয় আমি 5000 টাকা দিয়ে কিনতে পারি, রাইট? কিন্তু এটার স্ট্যাবিলিটি, যে এটাই বলছি, সস্তা হচ্ছে এক্সপেন্সিভ। আপনি 500 আর 5000 এর মধ্যে তো একটা ডিফারেন্স আছে, রাইট? তো সিনেমাটা হচ্ছে কি, যত বিগ বাজেটের ছবি, তার মানে কি বিগ বাজেটের ছবি মানে কি হচ্ছে, যত খরচ বেশি হচ্ছে তার মানে এটার মধ্যে অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট, আর্টিস্ট ভালো, এটার মিউজিক ভালো, এটার গান ভালো, তাতে কি হচ্ছে যে দর্শক কিন্তু যাচ্ছে এটার জন্য। সো আপনি কম বাজেটের একটা মুভিকে কিন্তু আপনি বড় একটা আওয়াজ দিতে পারবেন না, বড় স্কেলে নিয়ে যেতে পারবেন না। তো ধরেন বরবাদ, এই যে ধরেন রাক্ষস যে মুভিগুলা, তো এগুলা হচ্ছে বিগ বাজেটের মুভি। তো এটার মধ্যে যে পরিমাণ খরচ হচ্ছে, লোকজন কিন্তু হলে যাচ্ছে, তার মানে কি হচ্ছে আপনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন সেই পরিমাণ টাকা কিন্তু রিটার্ন আসবে, এবং কোয়ালিটিটা যদি মেনটেন করে। সো আমি মনে করি যে কোনো মুভি লস যাওয়ার কথা না, যদি ডিরেক্টর প্রোডিউসার যদি আসলে হয় কি যে ইন্ডিয়ান মুভিগুলো যে বলে না যে হ্যাঁ বাংলাদেশের, তো এখন আমি তো দেখি বাংলাদেশের মুভিগুলো অনেক হাই কোয়ালিটি হয়ে গেছে আগের সাথে কম্পেয়ার করলে। যেমন ইন্ডিয়ান মুভিগুলো কিন্তু খুব কেন হাই হয়, কারণ তাদের কোয়ালিটি মেনটেন করে, তাদের কোয়ালিটি এবং তাদের মার্কেটটা দেখতে হবে। মার্কেট, ইন্ডিয়ান মুভি সারা পৃথিবীতে তাদের মার্কেট। আপনার মনে পড়ে কিনা জানি না, আমরা ছোটবেলায় হিন্দি মুভি দেখতাম বাংলাদেশে, এই মুভিগুলো যাইতো কোথা থেকে জানেন? দুবাই থেকে। আল মনসুর নামে একটা ইয়ে ছিল, ওরা সিডি ক্যাসেট ছিল, ডিভিডি, মানে এরকম আমরা ছোটবেলায়, যেটা হচ্ছে গ্রামের মধ্যে সবার বাড়িতে টিভি ছিল না, সাদা কালো টিভি। তো দেখা গেছে যাদের দেশের বাইরে লোকজন থাকতো, তখন বিদেশ থেকে তারা টিভি নিয়ে যেত। তখন আমরা গ্রামে কি করতাম, সবাই মিলে সন্ধ্যার পরে উঠোনের মধ্যে বসে কিন্তু টিভি ছেড়ে ওখানে আমরা মুভি দেখতাম। এটা আমি আমার কথা বলি। তার মানে কি দেখেন যে আমি যখন ছোট, তার মানে আজ থেকে আরো 30 বছর আগের কথা বা 35 বছর, আমার আসলে কোনো গ্রামের বাড়ি নাই, আগের কথা। তখন কি হচ্ছে দেখেন, তখন কিন্তু ইন্ডিয়ান মুভিগুলা দুবাই থেকে বাংলাদেশে আসতো। আচ্ছা, এটা কিন্তু আমার জানা ছিল না। তো তার মানে দেখেন যে ইন্ডিয়ান মুভিটা কিন্তু এটা তাদের সারা পৃথিবীতে তাদের কিন্তু মার্কেট আছে। পুরা মিডল ইস্ট বলেন, বাংলাদেশ বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় এখানে ইন্ডিয়ান একটা মুভি দেখেন যে কতগুলা হলে রিলিজ পায়। সো ইন্ডিয়ান মুভির সাথে আমরা, মানে বোম্বের মুভির সাথে আমরা তুলনা দিয়ে কখনোই পারবো না, ওই পরিমাণ বাজেট আমরা কখনোই এফোর্ড করতে পারবো না। বাট আপনারা তো খুব ভালো, মানে আপনারা যেটা বাংলাদেশের মুভি এখন যেটা হচ্ছে, এই জন্য আমি বাংলাদেশের যে ডিরেক্টর যে কয়জন আছেন তার মধ্যে আপনার রায়হান রফি, এরপরে হচ্ছে আমাদের যে ধরেন আরো যে এই প্রজন্মের যারা আছে, যেমন রনি, হ্যাঁ, এরপরে যেটা হচ্ছে আমাদের যে বরবাদের এবং ইয়ে যে হৃদয়। তো হৃদয় ভাইকে কিন্তু আসলে আমি অনেক ধন্যবাদ দিতে চাই যে বরবাদে যিনি যে আপনার কারিশমা উনি দেখিয়েছেন, তো এটা কিন্তু আমরা
রাক্ষসের মধ্যেও কিন্তু পাচ্ছি। আচ্ছা, এটা তো বিশাল একটা হ্যাঁ, সো একজন ডিরেক্টর কিন্তু আলটিমেটলি সে যদি মানে স্বপ্নবাজ না হয় তাহলে একটা ভালো মুভি দিতে পারবে না, রাইট। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে, এবং সাথে সাথে যারা প্রডিউস করতেছেন বাংলাদেশে, যেমন আমি আমাদের বরবাদ এবং রাক্ষসের যে প্রডিউসার শাহরিন আপু, ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে উনি একজন মেয়ে মানুষ, একজন ওম্যান। আমি কয়েকদিন আগে একজন ফেসবুকে মানে এগুলা বিদ্রুপ আকারে অনেক সময় অনেকে কমান্ড করে, তো আমার কাছে খুব খারাপ লাগে। অফকোর্স, আসলে যে এবারও যেটা হচ্ছে যে প্রিন্সের যে প্রডিউসার, সো মেয়ে ছেলে মানুষরা যে সাহস করতে পারে না, এই যে দুজন মহিলা যে সাহসটা করছে। আচ্ছা, উনি ওই যে শাহরিন আপু বললেন, উনি বরবাদ প্রডিউস করেছিল, উনি আবার রাক্ষস। সো এই যে ওনারা যদি সেই পরিমাণ টাকাটা রিটার্ন না পায়, আর মানে সেই আশানুরূপ যদি তাদের রিটার্নটা না আসে, লোকজন যদি তাদেরকে অ্যাপ্রিসিয়েট না করে, তাহলে কে ইনভেস্ট করতে আসবে? অফকোর্স। আরেকটা জিনিস আমি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আমি বলতে চাই যে বাংলাদেশে কিন্তু খুব নোংরা একটা পলিটিক্স হয় সিনেমা যখন রিলিজ হয়। বাংলাদেশে কিছু কিছু প্রযোজনা প্রতিষ্ঠান, কিছু কিছু লোক আছে যারা কুক্ষিগত করে রেখে দিতে চায় তাদের মধ্যে যে আমাদের মুভি আমরা চালাবো, অন্য কেউ আসবে না। তো এটাতে কিন্তু কি হচ্ছে যে একটা প্রডিউসার যখন এসে 10 কোটি 12 কোটি টাকা মানে আপনার ইনভেস্ট করে, যখন সে এই সিন্ডিকেশনের কারণে যখন তার রিটার্নটা না আসে, তাতে কি হচ্ছে তার একটা জায়গা, তার লোক, তার বিজনেস বলেন সবকিছু থুবড়ে পড়তেছে। তো আলটিমেটলি কি হচ্ছে যে ওরা কিন্তু বুঝতেছে না, ওরা কিন্তু সাময়িক চিন্তা করতেছে আমার প্রফিট। এটা আমার প্রফিট বললে হবে না, আমাদের প্রফিটটা বলতে হবে। তাতে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা বড় হবে। একজন আরেকজনকে নিয়ে ধরেন যে বেইলি রোডে কিন্তু শাড়ির দোকান কিন্তু প্রচুর, ওখানে একটা শাড়ির দোকান থাকলে কিন্তু লোকজন কিনতে যেত না। ওইখানে 1000 দোকান আছে দেখে কিন্তু লোকজন যাচ্ছে না, বেইলি রোডে গেলে আমি ভালো শাড়ি পাবো। তো যেখানে যেটার বাজার, তো বাংলাদেশের এই যে সিনেমা ইন্ডাস্ট্রিটা বাড়তেছে, লোকজন আসতেছে, ইনভেস্ট করতেছে, এখানে সবাই মিলে যদি এটাকে করা যায়, একজন বিপদে পড়েছে আমি হেল্প করি, আমি বিপদে পড়েছি আরেকজন আমাকে হেল্প করবে, কিন্তু বাংলাদেশের আমি এটা দেখতে পাই না। কে কাকে মানে আটকাবে, আপনার কে কাকে মানে চায় না যে হ্যাঁ ঠিক আছে করছে ভালো, আমি হেল্প করি, একটু হয়তো এগিয়ে যাই। এটা নাই, এটা যদি আপনি মিডিয়াতে তাকান, আপনি যদি নিউজে দেখেন, এমনও হয় যেটা হচ্ছে আমি দেখি, যেটা হচ্ছে যে টাকা দিয়ে হায়ার করে নেগেটিভ মার্কেটিং করার জন্য। ইটস টু ব্যাড। এবং এটা বাস্তব, এটা আমেরিকাতেও হয়েছে, বাংলাদেশ থেকে এখানে লোক পাঠায় নেগেটিভ মার্কেটিং করায়। তো এটা নিয়ে কিন্তু আমি প্রতিবাদ করেছি। বাংলাদেশে আমি বলবো যারা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে আছেন, যারা অনেক সিনিয়র, যারা আজকে রিটায়ার্ড করেছেন, বা যারা আসলে এই সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অবদান রেখেছেন, তাদের উচিত যেটা হচ্ছে যে এটাকে হাল ধরা এবং এই ক্রাইসিস থেকে বের হওয়া। সিনেমা ইন্ডাস্ট্রি বা সিনেমার যে হল মালিকগুলো আছে তাদেরকে প্রেসার দিয়ে বা তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে যে নোংরামিগুলা করা হচ্ছে, এটা থেকে বিরত হওয়া উচিত। তাহলে হবে কি যে আমরা এই যে সিনেমাগুলো আনতেছি, আমরা বরবাদ বলেন, এই যে রাক্ষস বলেন আনতেছি। আরেকটা জিনিস আমি আরেকজন মানুষকে আমি ধন্যবাদ দিব আজকে, যেটা হচ্ছে রাজ হামিদ ভাই, যিনি আসলে এই আমেরিকাতে উনি শুরু করেছেন কিন্তু, ঠিক আছে। সো উনি কিন্তু অলমোস্ট 40-50 মুভির মতো উনি বা আমেরিকাতে উনি মুভি নিয়ে এসেছেন। তো এই অবদান আজকে যে হলে মানুষজন যাচ্ছে, এটা কিন্তু রাজ হামিদ ভাইয়ের কিন্তু অবদান। তো উনি আমার একটু আমি আপনাকে জানাই যে এই যে আপনি ওনাকে স্মরণ করলেন, এই এতটুকুই মানে অনেকে করে না। হ্যাঁ, যে এই যে আপনি করলেন, এতে আপনার কিন্তু মানে ইয়েটা বাড়লো, রাইট? আপনি যে করতে পেরেছেন, এটা বিশাল একটা ব্যাপার। সবাই সেটা পারে না, প্রশংসা করতে সবাই পারে না 100%। এবং এই সিনেমার জন্য বা এই মিডিয়া কাজের জন্য যে আমার কাছে হেল্প চাবে, আমি সব সময় করতে রাজি 24/7। কারোর জন্য আমি যে একে করলে এটা হয়ে যাবে, এটা হবে, এটা আমি কখনোই করব না। বাহ, এটা খুব ভালো। সো আমি চাই যে সবার সমন্বয়ে কিন্তু একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়। এই যে সিনেমা বলেন বা আমি যে কালচারাল ইভেন্টগুলো করতেছি, দেখেন এই কালচারাল ইভেন্ট করতে গিয়ে কিন্তু আমার পিয়ারটা হচ্ছে। আজকে সিনেমা
করতে গেলে তখন আমাকে ওই যে লোকগুলা কিন্তু জানতেছে যে আমাদের সিনেমা, তার মানে একটার সাথে আরেকটা, ওই দর্শকগুলা কিন্তু ঘুরে ফিরে সিনেমা হলে যাচ্ছে, ওই দর্শকগুলা ঘুরে ফিরে কিন্তু আপনার কালচারাল ইভেন্টে যাচ্ছে। এটা হচ্ছে এক্সচেঞ্জ। এই যে বললেন যে আপনি কিভাবে এটাকে সামলাই, তো আমার কিন্তু এটা ইন্টারেস্ট আছে যে আমি যে কালচারাল ইভেন্টগুলো করি এটা কিন্তু একটা বিশাল একটা মাধ্যম। যেমন আমেরিকার অনেক স্টেটে আমি চিনি না বা আমাকেও চিনে না, বাট আমার নামে চিনে, যে গ্যালাক্সি মিডিয়ার সাগর ভাই। তো এই যে মানুষ আমাকে চিনে, এটা কি কারণে? এই যে মিডিয়াতে কাজ করার সুবাদে। অফকোর্স। ওকে, অনেক ধন্যবাদ সাগর ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটা মাত্রই বলা, বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি আমাদের মনটা কিন্তু বাংলাদেশে পড়ে থাকে। বাংলাদেশের কৃষ্টি কালচার, বাংলাদেশে আমাদের বাবা মারা থাকেন, আত্মীয় স্বজন থাকেন, আমাদের বন্ধু বান্ধব থাকেন, আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু ফিল করি বাংলাদেশকে। তো আমরা সবাই কিন্তু একটা সময় নস্টালজিয়ায় চলে যাই, যেটা হচ্ছে যে ফিল করি। আমি মনে করি যেমন কোনো বাঙালি নাই যে তার শৈশবকে, তার কৈশোরকে, তার স্কুল লাইফ, কলেজ লাইফ, তার প্রফেশন লাইফ মনে করে না। আমরা সবসময় কিন্তু সবাই মনে করি। আমরা এইটুকু মনে করেই কিন্তু আমরা প্রবাসে আমাদের বাংলাদেশি কালচারকে নিয়ে আমরা এখানে কাজ করি। এখানে সিনেমা বলেন, আর্টিস্ট বলেন, বাংলাদেশ থেকে আর্টিস্টগুলো এনে এখানে যে আমরা এক্সচেঞ্জগুলো করি, এখানকার মানুষের সাথে মানে সমন্বয় করি একটা ভালো প্রোগ্রাম করার জন্য। সো এটা আমরা যেন আরও করতে পারি, তার জন্য এখানকার যারা আমাদের বাঙালি কমিউনিটির লোকজন আছেন সারা আমেরিকাতে ছড়িয়ে, আপনাদের উদ্যোগটাও কিন্তু আমাদের দরকার, আপনাদের সহযোগিতা আমাদের দরকার। আপনারা যদি আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এই যে আমাদের সাথে এগিয়ে আসেন, আমাদের যে কালচারাল ইভেন্টগুলোতে যান, আপনাদের ছেলেমেয়েদেরকে নিয়ে সিনেমা হলে যান, তাহলে হবে কি আমরা আগ্রহটা পাবো এবং আরও লোকজন এখানে কিন্তু এগিয়ে আসবে। এবং একটা কথা হচ্ছে যে আমরা কারো ক্ষতি করব না, আমরা কিন্তু একজন আরেকজনকে সহযোগিতা করব, সহকর্মী হিসেবে, বন্ধু হিসেবে আমরা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আর রাক্ষস দেখতে ভুলবেন না 17 তারিখে সিনেমার্ট হলে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আজ গ্যালাক্সি মিডিয়ার স্বত্বাধিকারী সাগর ভাইয়ের সাথে আলাপচারিতার মাধ্যমে আপনাদের অনেক ইনফরমেশন আমরা দিতে পেরেছি আশা করছি। তো আজ এখানেই শেষ করছি। সে অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।